নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সর্বনাশিনী, কলমে অঙ্কিতা সরকার। শৈলজা যখন সদ্যজাত ছেলে রেখে চোখ বুঝল, গ্রামের সকলে রামকিঙ্করকে পরামর্শ দিয়েছিল দ্বিতীয় দ্বার পরিগ্রহণ করার জন্য। যদিও একান্নবর্তী পরিবারে একটি শিশু খুড়ি জেঠির কোলে কাঁধে চড়েই বড় হয়ে যায়, তবে রামকিঙ্করের বয়সটা তো খুব বেশি নয়। তার তো গোটা জীবনটাই পড়ে আছে সামনে। আর কে না জানে, ঘরে বউ না থাকলে, যত্নার্থী করার একটা মানুষ না থাকলে পুরুষ মানুষ বারমুখ হয়ে যায়। তাই রামকিঙ্করের বৃদ্ধা মা সকলের কথা শুনে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন ছোট ছেলের আবার বিয়ে দেবে। সেই মতো বড় তিন ছেলের কাছে রাতে তাদের খাওয়ার সময় এই প্রস্তাবও রাখলেন। অবশ্য এটাকে প্রস্তাব বলা ভুল, কারণ মতামতই কারোরই গ্রাহ্য করেন না তিনি। নিজে যেটা সিদ্ধান্ত নেন সেটাতেই অটল থাকেন। এমনিতেই তার কোলের 29 বছর বয়সী ছেলেটা কখনোই মুখ ফুটে কিছু বলে না। তা না বললেই যে মা তার মনের কথা বুঝবেন না তা নয়, কিন্তু বিয়ে দেব বলেই তো আর বিয়ে দেওয়া যায় না। এই পোড়া বাংলাদেশে মেয়ের অভাব না হলেও উপযুক্ত মেয়ের অভাব আছে বটে। তারপর রামকিঙ্করের বয়স আর অবস্থাটাও তো দেখতে হবে। এক ছেলের বাপ সে, নিতান্তই কচি খুকি পুতুল খেলা মেয়ে কি আর তার চলবে? একটু ডাগর ডোগর না হলেও যে ঘরে মন টিকবে না। অনেক খোঁজার পর অবশেষে ঘটকি দিদি এক বামুনের মেয়ের সন্ধান নিয়ে এলো। গরিব বিধবার মেয়ে, বয়সটাও কচি খুকির মতো নয়, এই পাশের গায়েই এক কোণে থাকে। রামকিঙ্করের বৃদ্ধা মা অন্নপূর্ণা মনে মনে খুশি হয়ে ঘটকিকে 4টে পয়সা দিয়ে বললেন, আমি রাজি হয়েছি, একথা কয়ে দিস। কবে দেখতে যাওয়া হবে তা বেটাদের সাথে আলোচনা করে জানিয়ে দেব তোকে। এ বাড়ি থেকে বিয়ে বাবদ যদিও বা কিছু আমদানি হয়, মেয়ের বাড়ি থেকে এক মুঠো খুদকুড়ো জুটবে কিনা তার সন্দেহ আছে। সে তাই বলল। মেয়ের মা কিন্তু কিচ্ছুটি দিতে পারবে না কো, একেবারে হাঁ ঘরে ধসা। আগে থেকেই কয়ে দিলুম, পরে আবার আমায় গালমন্দ করো না যেন। হলো যা, তাদের হা ঘরে দশা তো আমি কি করব? হরির কৃপায় আমার তো ধান ভরা জমি, পুকুর ভরা মাছ রয়েছে। বাকি মেয়েকে এক বস্তরে পঠালে চলবে? তুই যা, তাদের বলে দেগে আমি রাজি। অন্নপূর্ণার আবদারে তার জ্যেষ্ঠ পুত্র একদিন ঘটকি দিদির সাথে মেয়ের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন ঘটকি দিদি একটু বাড়িয়েই বলেনি। সত্যি তাদের হতদরিদ্র দশা, কুড়ে ঘর একদিকে হেলে পড়েছে, ঘরের সর্বত্র অভাবের ছাপ স্পষ্ট। তবু মেয়ের মা রাসমণি আন্তরিকতার কোনো ত্রুটি রাখলেন না। অন্ধকার ঘরেই মেয়ে দেখা সারলেন তারা। প্রদীপ জ্বালাবার মতো তেল নেই, তবে মেয়ের মুখ তারা ঘোমটায় ঢাকা কারণে দেখতে পেলেন না। মুখ দেখানোর কথায় রাসমণি বলেন, আসলে কিছু মনে কইরেন না, মেয়ের অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না, সকলেই আসে দেখে, তারপর আমার এই অবস্থা দেখে চলে যায়। তাই মানত করেছিলুম বিয়ে হলে প্রথম তার মুখ তার স্বামীকেই দেখাবে। তা আপনারা ওর হাতে পায়ের গড়ন দেখুন না কেন, অভাবেও হতবাগী রূপ টসকায়নি। আপনারা ঘরের বউ করে নিলে ঠকবেন না কো। তা সত্যিই বটে, মেয়েটার শরীরের গড়ন ডাগরডগরই বটে। তাদের ছোট ঠাকুরপো আপত্তি হবে না কোনো। তারা এক প্রকার কথা দিয়েই বাড়ি ফিরে এলো। অতি সত্বর রামকিঙ্কর ও রাসমণির মেয়ে রাইমণির 4 হাত এক হয়ে গেল। সেই উপলক্ষে গায়ের লোক পেট পুড়ে খেয়েও গেল। রামকিঙ্করের এই সিদ্ধান্তে তারা প্রশংসা করলেন এই বলে যে গরিব বিধবার মেয়ে উদ্ধার করে রামকিঙ্কর ভারী পুণ্যের কাজ করেছে। দুধের ছেলেটাও একজন মা পেল। দ্বিতীয় বিয়ে বলে অন্নপূর্ণা মানুষকে খাওয়াতে কোনো কৃপণতা করেনি কিন্তু। অতঃপর শাখা সিঁদুর লাল পাড় শাড়ি পরে রায়মণি রামকিঙ্করের ঘরে এলেন। ফুলশয্যার রাতে সকলে বিদায় নিলে নিজের ঘরে ফুলের শয্যার ওপরে নববধূকে দেখে উত্তেজনায় ফুটতে লাগলেন রামকিঙ্কর। হোক না তার দ্বিতীয় বিয়ে, মানুষটা তো নতুন, তাই না? তার ওপর নতুন বইয়ের মুখ ঘোমটা তুলে সে প্রথম দেখবে। আচ্ছা, কিভাবে কথা শুরু করবে সে? প্রথমেই কি খোকার কথা দিয়ে শুরু করবে, নাকি তার সাথে একটু আলাপ জমাবে তার বিয়ের পূর্ববর্তী জীবন নিয়ে?
খোকাকে তার মেজ জেঠি নিয়ে গেছে নিজের কাছে। হলোই বা এক ছেলের বাপ। আজকের রাতটা দুজনে না হয় একটু একাই থাক। কাল থেকে খোকা তার বাবা নতুন মায়ের সাথেই ঘুমাবে না হয়। রামকিঙ্কর ঘরে ঢুকে দেখলেন রেডির তেলের প্রদীপখানি এক কোণে নিভু নিভু হয়ে জ্বলছে। তাতে ঘরের অর্ধেক জিনিসই কেমন ছায়া ছায়া মতো দেখাচ্ছে। বিছানার ওপর একগলা ঘোমটা টেনে বসে রয়েছে তার নববিবাহিতা স্ত্রী। খাটের ছত্রি দিয়ে টাঙানো রজনীগন্ধার কয়েকটি মালা এই জ্যৈষ্ঠের গরমে শুকিয়ে গিয়ে বেশিরভাগ ফুল ঝরে গিয়েছে। রামকিঙ্কর প্রদীপের সলতেটা আরেকটু উস্কে দিয়ে বিছানার উপর এসে বসলেন। শৈলজার গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু রাইমণি ধবধবে ফর্সা। অন্নপূর্ণা প্রথমে ফ্যাকাশে গায়ের রং দেখে একটু নাক সিটকেছিলেন ঠিকই, কিন্তু ছেলেকে চুপ করে থাকতে দেখে আর কিছু বলেননি। তার রামুর বউকে মনে ধরলেই তিনি খুশি। রামকিঙ্কর প্রথমেই আলতো করে ঘোমটাটা তুলে ধরলেন। রাইমণি লজ্জায় তার মুখ আরও নিচে নামিয়ে নিল। রামকিঙ্কর তার লজ্জার বহর দেখে স্মিত হেসে তার চিবুক ধরে মুখটা তুলে ধরলেন, কিন্তু সকলের কাছে শুনে নিজের স্ত্রীর যে ভুবনমোহিনী রূপ কল্পনা করেছিলেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। রাইমণির মুখটা কেমন চিমসে মতো, চোখ দুটো এতটাই বড় বড় যে মনে হয় এক্ষুনি ঠেলে বাইরে বেরিয়ে আসবে, আর ঠোঁট দুটো অস্বাভাবিক লম্বা, যেন মনে হয় আর একটু হলেই তার কানের লতি ছুঁয়ে ফেলবে। ফুলশয্যা রাতে নববধূর এমন রূপ দেখে রামকিঙ্করের সমস্ত উত্তেজনায় জল পড়ে গেল। যত কথা তিনি মনে মনে সাজিয়ে নিয়ে বলতে এসেছিলেন, রাইমণিকে দেখে সব কেমন ভুস করে গ্যাস বেলুনের মতো হাওয়ায় মিশে গেল। সামান্য হাসার ব্যর্থ চেষ্টা করে রামকিঙ্কর বলে উঠলেন, অনেক রাত হয়েছে, আর জাগতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। রাইমণি তার টকটকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি দেখিয়ে হেসে বলল, আপনের কাছে একখান কথা ছিল। রামকিঙ্কর নিরুৎসাহ কথায় বললেন, কি কথা? আপনি একটু বাড়ির সবাইকে বলে দেবেন আমি আগামী 1 বছর সকলের সাথে বসে আমিষ খেতে পারবো নিকো। খোকার জন্যই মানত করেছি, এসে দেখেই দেখছি ছেলেটা বড্ড রোগা। এই 1 বছর ওর জন্যই আমি সব আমিষ উৎসর্গ করলাম, আর এই 1 বছর আমি কাউরে আমার মুখ দেখাবো নিকো। খোকার চায়রা ফিরলে তবে আমি মন্দিরে পুজো দিয়ে মানত তুলব। আপনি সকলকে কয়ে দেবেন তো? রামকিঙ্করের মনটা কৃতজ্ঞতায় ভরে উঠল। সবে বউ হয়ে এসেই খোকার জন্য এত ভাবনা। সত্যিই দ্বিতীয় দ্বার পরিগ্রহণ তার সার্থক হয়েছে রামকিঙ্করের। কে যে বলেছিলেন মানুষের ব্যবহারই তার পরিচয়, এখন আর মনে পড়ছে না ঠিক। এমনি করেই সময় কেটে যাচ্ছিল। রাইমণির মুখ এই বাড়ির কারোরই এখনো দেখা হয়নি। অন্নপূর্ণার বড় 3 বউ নিয়ে এই তার আড়ালে কানাঘুষো করেন, কিন্তু দৈবাৎ তা অন্নপূর্ণা কানে প্রবেশ করলেই তিনি রণমূর্তি ধারণ করেন। সকলের বাপ বাপান্ত করতে করতে চিৎকার করে বলেন, কেন রে? বলি কেন? মা মরা ছেলেটা যত্ন আত্তি পাচ্ছে, তা সহ্য হচ্ছে না? না, হিংসেই এক্কেরে জ্বলে পুড়ে যাচ্ছে। সৎমা নিজের মায়ের মতো করে ছাওয়ালটার যত্ন করছে, তাতেও এত জ্বালা। ওনার কথা কেউ অবশ্য কোনো উত্তর দেন না। বউয়ের মুখ না দেখতে পারায় তার মনেও ক্ষোভ জন্মেছিল, কিন্তু নাতির মুখ চেয়ে মেনে নিয়েছেন তিনি। রাইমণি আমিষ হেসেলে পারতপক্ষে যায়ই না। সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে সে। সময়ে সময়ে ছেলেকে দুধ খাওয়ানো, ভাত খাওয়ানো, তা স্নান করা, সব কিছু নিয়ে সে এতই ব্যস্ত থাকে যে রামকিঙ্করের দিকেও ঠিক করে নজর দিতে পারে না। সকালে উঠে কোনো রকমে কাপড় ছেড়ে শাশুড়ির নিরামিষ এক ব্যঞ্জন আর ভাত রেঁধেই ছেলের কাছে দৌড়ায়। দুপুরের খাবারটাও ঘরে নিয়ে গিয়েই খাওয়ায় সে। ধীরে ধীরে সকলে দেখলো খোকার চেহারা ফিরছে, আগের চেয়ে গোলকাল দেখতে হয়েছে তাকে। সকলেই তাকে কোলে নিয়ে আদর করতে চায়, কিন্তু খোকা সদ্য দাঁড়াতে শিখে কারোর কোলেই আর যেতে চায় না। আগে সে কারণে অকারণে কাঁদত, এখন সে কান্না বন্ধ হয়ে সারাক্ষণ মুখে একটা হাসি লেগে থাকে তার। রাইমণির খোকাকে যত্ন করা নিয়ে যারাই আদিক্ষেতা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, হোক না নিজের একটা।
এই আদিক্ষেতা কোথায় যায় দেখব মন্তব্য করেছিল। তারাই এখন রাইমনির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। কিন্তু সকলেই দেখল খোকার চেহারার যত উন্নতি হলো, রাইমনির চেহারার ততই অবনতি হলো। তার ডাগর ডাগর হাত পা কেমন শুকিয়ে কাঠি হয়ে গেছে। সহসা তাকে দেখলে মনে হয় যেন একটি পরিষ্কার বাঁশের গায়ে কাপড় জড়ানো আছে। খোকা সুস্থ হওয়ার পরে সকলেই দাবি জানালো এবার তো রাইমনির ঘোমটা খুলতেই পারে, আমিষ হেসেলে ঢুকিয়ে মাছ ভাত খেতেই পারে। কিন্তু তাদের সকলের আবদারকে নস্যাৎ করে দিয়ে রাইমনি ঘোমটার আড়াল থেকে বলে উঠল, আজ্ঞে সবে তো 6 মাস হলো। আমি মানত করেছিলুম 1 বছরের জন্যে। 1 বছর কাটলেই আমি খোকাকে নিয়ে সে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তবেই এসব করব। মেনে নেওয়া ছাড়া আর তো কোনো গতি ছিল না সকলের। বেশ তরতরিয়েই এগিয়ে যাচ্ছিল সংসারের চাকা। কিন্তু একদিন তাতে হলো ছন্দপতন। বেশ কয়েকদিন ধরেই খোকা কেমন নিঝুম হয়ে পড়ে রইল বিছানায়। খায় না, হাসে না, শুধুই শুয়ে থাকে। আগে যে ছেলের দস্যিপনায় বাড়িশুদ্ধ সকলে নাকাল হয়ে উঠত, সেই ছেলেই এখন 2 পা হাঁটতে গেলেই ধপ করে পড়ে যায়। রাইমনি তার যত্নের কোনো ত্রুটি রাখল না। সময় সময় তাকে খাওয়ানো, পথ্য দেওয়া, কবিরাজের কাছ থেকে অসুখের ধরন বলে চেয়ে আনা ওষুধ সবই খাওয়াতে লাগলো। তাতে সাময়িকভাবেই খোকা সুস্থ হয়ে উঠলেও রাত পেরিয়ে যেই ভোর হয় অমনি সে কেমন নির্ঝুরি হয়ে পড়ে। রামকিঙ্কর সহ বাড়িশুদ্ধ সকলের কপালেই চিন্তার ভাঁজ দেখা দিল। শুধু খোকার মেজো জেঠি সকলের আড়ালে হাঁপ ছেড়ে বললেন, ছেলেটা 2 দিন বিছানায় শুয়ে আছে, তাতে একটু নিঃশ্বাস নিতে পারছি বাবু, নয়তো সারাক্ষণই এর ঘরে ওর ঘরে ঢুকে এত হাত দিচ্ছে, ওটা ফেলছে, বাবা। অন্নপূর্ণা অবশ্য এসব শুনতে পাননি। শুনতে পেলে যে সংসারে কুরুক্ষেত্র বাঁধাতেন সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উনি গ্রামের শিব মন্দিরে নাতির নামে 5 শিকে মানত করে এলেন, কিন্তু তাতে করেও কিছুই হলো না। চিন্তায় চিন্তায় রামকিঙ্করের রাতের ঘুম উড়ে গেল। প্রায় রাতেই ঘুম ভেঙে জেগে উঠে পড়েন আর দেখেন রাইমনি শোন দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে ছেলের দিকে। তার চোখের পলক পড়ে না। বড় বড় চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায়। রামকিঙ্কর উঠে বসে স্ত্রীকে ডেকে বললেন, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? রাইমনি যেন ঘোর থেকে জেগে ওঠে, বড় বড় দুটো ঠোঁট নাড়িয়ে বলে, ঘুমোলে যদি খোকাকে পোকামাকড় কামড়ে দেয়, মশা অক্ত খেয়ে নেয়, তাই জেগে বসে আছি, আপনি ঘুমোন। রামকিঙ্কর ঘরের মধ্যে জ্বলতে থাকা নিভু নিভু প্রদীপের আলোয় দেখেন রাইমনির ঠোঁট দুটো টকটকে লাল। পান খেলে ঠোঁট অমন লাল হয় বুঝি? নারীর টুকটুকে পান খেয়ে রাঙানো ঠোঁট বরাবরই পুরুষকে আকর্ষণ করে। কিন্তু রাইমনির রঞ্জিত ওষ্ঠ রামকিঙ্করের মনে কোনো ঝড় তুলতে পারে না, বরং তার কেমন একটা অস্বস্তি হয়। কিন্তু ঠিক করে ভাষায় তা প্রকাশ করে কাউকে বোঝাতে পারেন না। নিজের মনের ভুল ভেবে সান্ত্বনা দেন নিজেকে। কিন্তু এত কিছু করেও খোকা আর সুস্থ হলো না। গোলগাল চেহারা শুকিয়ে দড়ি পাকিয়ে যেতে লাগলো, চোখের দৃষ্টি শূন্য। নিজে থেকে কথা বলে না, খেলে না, কেউ ডাকলে সাড়াও দেয় না। সব কিছুতেই তার যে বড় অনীহা। একদিন রাত্রে আবার কি একটা গুমোটভাবে ঘুম ভেঙে গেল রামকিঙ্করের। বাড়ির বাইরে বন্ধ জানালার ওপারে ঝিঝি ডাকছে একভাবে। পাশে তাকিয়ে দেখলেন খোকা ঘুমোচ্ছে নিঃসারে। কিন্তু রাইমনি কোথায়? রামকিঙ্কর শুয়ে শুয়ে এপাশ ওপাশ তাকিয়ে দেখতে লাগলেন। একসময় নিজের পায়ের কাছে দেখতে পেলেন তাকে। রাইমনি তার পায়ের কাছে কি করছে? রামকিঙ্কর উঠে বসে জিজ্ঞেস করলেন, ও কি, তুমি পায়ের কাছে কি করছো? রাইমনির উত্তর যেন তৈরিই ছিল, যেন সে অপেক্ষা করছিল এই প্রশ্নের। সে ওই অন্ধকারেও চিবুক অব্দি ঘোমটা টেনে বলে উঠল, খোকা ক্যাথা ভিজিয়ে ফেলেছিল তাই পাল্টে দিচ্ছিলাম। তা তুমি এই আধারেও ঘোমটা টেনে রয়েছ কেন? তোমার কি গরমও লাগে না? রাইমনি এই কথার কোনো উত্তর দিল না। রামকিঙ্করও বিরক্ত চিত্তে পাশ ফিরে শুয়ে পড়লেন। যত দিন যেতে লাগলো রাইমনির চেহারা আরও সুন্দর হতে লাগলো। গায়ে আগের মতো মাংস লাগলো, গালে উঁচু হাড় দুটো অদৃশ্য হয়ে গেল। অবশ্য বাড়ির কারো চোখে তার এই পরিবর্তন ধরা পড়ল না।
তার সর্বক্ষণ ঘোমটায় মুখ ঢেকে রাখার দরুন। তারাও খোকাকে নিয়ে চিন্তিত রইল। কিন্তু রায়মণি খোকাকে কারো কাছে দেয় না, কাউকে ছুতে পর্যন্ত দেয় না, এমনকি রামকিঙ্করকেও না। সব রকম বিপদ থেকে সে যেন আগলে রাখতে চাইতো সন্তানকে। খাঁটি ঘি, গোয়ালের কালো মোষের দুধ খেয়ে খোকা সাময়িক সুস্থ হয় ঠিকই, কিন্তু দিন দুই যেতে না যেতেই আবার একই অবস্থা। একদিন ভোরবেলা কি একটা অস্বস্তিতে রামকিঙ্করের ঘুম ভেঙে গেল। শুয়ে শুয়েই চারপাশে তাকিয়ে বুঝল সকাল হয়ে গেছে। পাশেই ঘুমোচ্ছে তার কঙ্কালসার ছেলে খোকা। রায়মণিকে কোথাও দেখতে পেল না। দোর খোলা দেখে বুঝলেন সে বাইরে গেছে। রামকিঙ্কর নিজের জায়গা ছেড়ে উঠে ছেলের ওপর ঝুঁকে পড়লেন। নির্জীব ছেলেটাকে দেখে তার চোখে জল ভরে উঠল। তার সারা শরীরে হাত বুলিয়ে তাকে আদর করে দিতে থাকলেন। কিন্তু হঠাৎ অনভিপ্রেত কিছু দেখে তার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। দেখলেন খোকার পায়ের কাছে কাঁথার ওপর পড়ে রয়েছে টাটকা তাজা দুফোঁটা রক্ত। অমঙ্গল আশঙ্কায় ও সন্তান হারানোর ভয়ে পাগল হয়ে রামকিঙ্কর জোরে জোরে ঝাঁকুনি দিয়ে ছেলের নাম ধরে ডাকতে লাগলেন। কিন্তু খোকা চোখ না খোলায় তার চিৎকার উত্তরোত্তর বাড়তে লাগল। বাড়ির সকলের ঘুম ভেঙে গেল তাতে। সকলেই ঘুম চোখে ছুটে এলেন রামকিঙ্করের ঘরে। তবে কি শেষ হয়ে গেল? অন্নপূর্ণা কিছু না দেখেই মরা কান্না কেঁদে উঠল। কিন্তু সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে খোকা ক্লান্ত দুটি চোখ মেলে তাকালো। স্বামীর চিৎকার শুনে অনেকক্ষণ আগেই রায়মণি ঘরে ঢুকে এসেছিল। খোকাকে চোখ খুলে তাকাতে দেখে সেও আনন্দে কেঁদে ফেলল। আর অসাবধানতায় তার মাথার ঘোমটা সরে গিয়ে তার মুখ সকলের কাছে দৃশ্যমান হয়ে উঠল। বাড়ির সকলেই তার ঠেলে বেরিয়ে আসা চোখ, বড় ঠোঁট দেখে মনে মনে নাক মুখ কোঁচকালো, মুখে তার প্রকাশ করলেন না একবারও। বরং খোকার প্রতি তার স্নেহ, তার মমত্ব বোধ এসব ভুলিয়ে দিতে বাধ্য করল। অন্নপূর্ণা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল রে রামু? তুই অমন করে চিৎকার দিয়ে উঠলি কেন বাপ? প্রশ্নটা অন্নপূর্ণা করলেও বাকি সকলে, এমনকি রায়মণিও যে জানতে চায় তা স্পষ্ট হয়ে উঠল তাদের মুখের ভাবে। রামকিঙ্কর বলে উঠলেন, দেখো দেখো তোমরা, খোকার পায়ের কাছে দুপোটা রক্ত, তাই দেখেই তো আমি। অন্য কাউকে এগিয়ে আসার সুযোগ না দিয়ে রায়মণি নিজেই এগিয়ে গেলেন। উঁকি মেরে দেখে নিচু গলায় বলল, আগে সকালবেলায় দুটো মশা ঘুরঘুর করছিল খোকার কাছে, আমি দুটোকে মেরেছি আর রক্ত ছিটকে পড়েছে ক্যাঁথায়। রায়মণির কথায় সকলেই বিশ্বাস করলেন। গ্রাম দেশে তো আর মশা পোকামাকড়ের অভাব নেই। সকলেই যে যার কাজে চলে গেল। রায়মণিও সারাদিনের মতো আবার খোকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিন প্রায় নিরুপদ্রবেই কাটল। রাতে খেয়ে দিয়ে রামকিঙ্কর ঘুমন্ত খোকার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুয়ে পড়লেন। রায়মণি জেগে বসে রইল তার পাশে। রামকিঙ্কর ভাবলেন একবার তাকে বারণ করেন জেগে বসে থাকতে। এভাবে চললে তো তার শরীরও ভেঙে যাবে। কিন্তু স্বামীর এই উপদেশ যে রায়মণি কানে নেবেন না তা তো জানা কথাই। তাই আর তার প্রতি বৃথা শব্দ খরচ করলেন না তিনি। গভীর রাত, বাইরে একটানা সুরে ঝিঝি ডাকছে। কোনো এক রাতচরা পাখি কর্কশ স্বরে ডাকতে ডাকতে চলে গেল। রায়মণি খোকার পাশ থেকে উঠে বসল। রামকিঙ্করকে একবার ভালো করে পরীক্ষা করে নিয়ে নিজের বড় দুটো ঠোঁটকে সামনের দিকে এগিয়ে দিয়ে ছুচালো করে তুলল, ঠিক যেন একটা চোঙা। তারপর খোকার পা দুটো চেপে ধরে তার কোমরের কাছে মুখ ডুবিয়ে দিল। খুব সাবধান হতে হবে, এক ফোঁটা রক্তও যেন বাইরে না পড়ে। আজ সকালে আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল সে। অনেক কষ্টে সামলেছে সব কিছু। খোকার শরীরটা একবার হালকা নড়ে উঠল, আর একটা হাত গিয়ে পড়ল ঘুমন্ত রামকিঙ্করের বুকের ওপর। রামকিঙ্কর চোখ খুলে ফেললেন। অন্ধকারে ঘরের ভিতরে প্রথমে কিছুই ঠাহর হলো না তার। তারপর ধীরে ধীরে চোখ সইতে দেখতে পেলেন খোকার পায়ের কাছ থেকে উঠে বসেছে রায়মণি। ঠোঁটের দুই কোষ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা তাজা রক্ত। হাতের উল্টোপট দিয়ে তা মুছে নিয়ে রায়মণি পরম তৃপ্তিতে শুয়ে পড়ল খোকার পাশে।
ভয়ে দু চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইলেন রামকিঙ্কর। এ কার সাথে ঘর করছেন তিনি? কার হাতে নিজের কলজের টুকরোকে তুলে দিয়ে নিশ্চিন্তে ছিলেন? এ যে রক্তচোষা। এভাবেই এতদিন রক্ত চুষে খেয়ে ছিবড়ে করে দিয়েছে তার ছেলেটাকে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না রামকিঙ্কর। ভোর হতেই খুব সাবধানে ঘুমন্ত ছেলেকে কাঁধে ফেলে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। বিছানায় তখন রক্তরঙা ঠোঁট নিয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাইমণি। বেলা একটু বাড়তেই রামকিঙ্করের বাড়িতে গায়ের লোকের ঢল নেমে এলো। তারা ঘৃণাক্ষরেও টের পায়নি এতদিন একটা রক্তচোষা তাদের মধ্যেই রয়ে গিয়েছিল। ভোরবেলা ছেলেকে নিয়ে রামকিঙ্কর প্রথমেই যান কবিরাজের কাছে। তাকে সব ঘটনা খুলে বলতেই তিনি ভালো করে খোকার শরীর পরীক্ষা করেন আর দেখান সারা শরীর জুড়ে বিরাজ করছে অসংখ্য ছোট ছোট দাঁতের দাগ, রাইমণির দাঁতের দাগ। ওখানেই দাঁত ফুটিয়ে সর্বনাশিনী চুষে খেয়েছে খোকার রক্ত। কবিরাজকে সাথে নিয়েই রামকিঙ্কর যান পুলিশের চৌকিতে। তারপর তাদের সাথে করেই নিয়ে আসেন এই বাড়িতে। রাইমণি আর তা মা রাসমণি দুজনেই মহিলা রক্তচোষা। এদের বয়সের কোনো গাছপাথর নেই। মানুষের, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের রক্ত খেয়েই এরা বেঁচে থাকে। সাধারণ মানুষের খাবার এদের মুখে রোচে না। তাই শ্বশুরবাড়িতে আসার পর ছল করে রাইমণি নিজের খাবারটা ঘরে নিয়ে আসতো। তারপর জানলা গলিয়ে পিছনে পচা ডোবায় ফেলে দিত। প্রথম দিকে ভালো করে খোকার যত্ন আত্তি করে তাকে তাগড়াই বানিয়েছিল এই আশায় যে প্রাণ ভরে তার রক্ত খাবে। সে কয়েকদিন রাইমণি নিজেকে অভুক্ত রেখেছিল, তাই দিন দিন সে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার ওই ঠেলে বেরিয়ে আসা চোখ আর বড় হা দেখে পাছে কেউ তাকে চিনতে পারে, তাই সে ঘোমটা দিয়ে আড়াল করে রাখত নিজেকে। খোকার শরীরে দাঁতের দাগ দেখে সেই ভয়ে যাতে কাউকে ছুতে না হয়, এসব কথাই কবিরাজ মশাই তাদের সবাইকে বলছেন। দারোগারা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে রাইমণিকে। রাসমণিকেও ধরার জন্য পুলিশ গিয়েছিল, কিন্তু সে কি করে যেন আগেই খবর পেয়ে পালিয়েছে। তাই আপনাদের বলছি, খুব সাবধান, মুখ না দেখে কাউকে বাড়িতে রাখবেন না কিন্তু। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।